বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম এসকিউএল এর ডাটা অ্যানালাইসিস, সেই সেম ডাটা সেটটা নিয়ে কাজ করব, সেই সেম টেবিলটা নিয়ে কাজ করব আমরা পাইথনে। মোট কথা আমরা পাইথনে অ্যানালাইসিস করব এবং এটা একটা মডেল দাঁড় করাবো, প্লাস হচ্ছে কিছু ডাটা ক্লিনিং, ডাটা রাইটিং, যাই না কেন এগুলো আমরা করব। আমার ডাটাবেসটা রান আছে। আচ্ছা, এখানে ডাটাবেস থেকে আমি কানেকশন নিয়ে কাজ করব। তার কারণটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যতগুলো আমরা ভিডিও দেখি যেখানে জুপিটারে কাজ করা হচ্ছে সিএসভি ফাইলটাকে রিড করে, তো আমরা একটা ফাঁকে দেখে নিব। তো আমার উদ্দেশ্যটা ছিল যে আমরা এক ভিডিওতেই ডাটাবেসের কানেকশনটাও দেখবো, প্লাস হচ্ছে নর্মাল অ্যানালাইসিস দেখবো। তো সেই জায়গা থেকে আমি আমার এই যে টেবিলটা ডাটাবেসে আছে ঠিক সেখান থেকে ওরাকল ডাটাবেস থেকে আমি কানেকশন নিয়ে আমি সেম কোয়েরিগুলো, সেম এসকিউএল কোয়েরিগুলো আমি এখানে রান করবো পাইথনে বা জুপিটার নোটবুকে, এবং এখান থেকে আমি সেই অ্যানালাইসিস গুলো দেখবো। সো কথা না বলে স্টার্ট করি। আমাদের লাইব্রেরি গুলো ইম্পোর্ট করতে হবে। কি কি লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে এগুলো আমরা সবাই জানি। ইম্পোর্ট পান্ডাস, এসপিডি, ইম্পোর্ট নাম্বার, এসনাম, এমপি, বেসিক লাইব্রেরি যেগুলো ডাটা ফ্রেম নিয়ে কাজ করার জন্য, নাম্বার নিয়ে কাজ করার জন্য। আর ইম্পোর্ট সিএক্স ওরাকল, এটা হচ্ছে আমার ওরাকল ডাটাবেসে কানেকশনের জন্য যে লাইব্রেরিগুলো আমার ইম্পোর্ট করতে হবে। এরপর হচ্ছে কানেক্ট টু ডাটাবেস। একটা কানেকশন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখানে লিটু হচ্ছে আমার ইউজার নেম, লিটু হচ্ছে পাসওয়ার্ড বা স্কিমা যেটাই বলি না কেন, স্কিমা নেম অথবা ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে লিটু, লোকাল হোস্টে আছে এবং সার্ভিস নেম হচ্ছে ওয়ারসিএল। আচ্ছা, এইটা না হলে হবে যদি শুধু আমরা এসকিউএল ম্যাজিক ফাংশন ইউজ করি। আমরা এখানে রিড এসকিউএল মেথডটাও দেখবো, সেই জন্য আমরা একটা কানেকশন মেথড, কানেকশন অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, যেটা দিয়ে আমি পরবর্তীতে আমি রিড এসকিউএল মেথডটা ইউজ করব। সো যে কোনো ভাবে করা যায়, তবে ম্যাজিক এসকিউএল ম্যাজিক ফাংশনটা ইউজ করাটা সবচেয়ে ইজি। তো আমরা পরবর্তীতে দেখবো যে আমরা আসলে আমার এই কানেকশন অবজেক্টটা দরকার নাই, আমরা শুধুমাত্র এই দুইটা লাইন ইউজ করেই করতে পারবো। আমরা কানেকশন অবজেক্ট তৈরি করি এবং হচ্ছে এসকিউএল ম্যাজিক ফাংশনটাকেও লোড করে নিলাম। লোড এক্সটেনশন এসকিউএল পার্সেন্ট হচ্ছে এসকিউএল ম্যাজিক ফাংশন ডাটা ফ্রেম। আচ্ছা, এটা ডাটা ফ্রেমে নিয়ে নিচ্ছি pd.readSQL। এই readSQL মেথডটা ইউজ করে আমরা হচ্ছে এই দুইটা লাইন যদি কেউ নাও করে, সে এই কানেকশন অবজেক্টটা ইউজ করে সে এই নরমাল কোয়েরি গুলো এখান থেকে করতে পারবে। আর এসকিউএল ম্যাজিক ফাংশনটা কেন দরকার, ইজ অফ ইউজের জন্য, আমরা একটু পরে দেখতে পাবো সেটা। সো আমরা দুইটা মেথডই এখানে দেখতে পাচ্ছি কনভেনশনাল ওয়ে। এটা আমরা df.head ডাটাবেসে ডেসক্রাইব করে নিচ্ছি। মিডিয়ান ভ্যালুগুলো দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে ডেসক্রাইব করার ফলে কি আসলো, যতগুলো নিউমেরিক্যাল কলাম আছে সেই নিউমেরিক্যাল কলামগুলোর মিন, ম্যাক্সিমাম, কাউন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 25th পার্সেন্টাইল, 50th পার্সেন্টাইল, 75th পার্সেন্টাইল, এগুলো কেন দরকার হয়? এগুলো দরকার হয় আমরা যখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করি আউটলায়ার ডিটেকশন করার জন্য। ওই জন্য ওটার উপরে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ, আউটলায়ার ডিটেকশনের উপরে। তো বাজেটের ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, মিডিয়ান হচ্ছে এটা, মিড ভ্যালু 50%, যেটা পার্সেন্টাইল। আচ্ছা, এখান থেকে আমরা মিডিয়ান প্রত্যেকটা কলামের নিউমেরিক্যাল কলামগুলোর আলাদা আলাদা করে মিডিয়ান ভ্যালুগুলো দেখে নিচ্ছি। এরপর আমরা চেক করব কোনো নাল ভ্যালু আছে কিনা। নাল মানে আমরা কি বুঝি, যে আসলে এটা জিরো না, এখানে হচ্ছে নট অ্যাসাইন্ড কোনো ভ্যালু, কোনো কারণে স্পেসও নাই, স্পেসও একটা ভ্যালু, আসলে এখানে কোনো কারণে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, নাল।
কোনো নাল ভ্যালু আমার এই ডেটা সেটে নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি করব, ডুপ্লিকেট রোজ আছে কিনা সেটা দেখ। ফাইন্ড ডুপ্লিকেট, কোনো ডুপ্লিকেট রোজ আছে কিনা। আমরা ডুপ্লিকেট রোজ নামে একটা ডেটা ফ্রেম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার মধ্যে df.duplicated মেথডটা ইউজ করলাম। ডুপ্লিকেটেড মেথডটা এই টোটাল ডেটা ফ্রেমের কোন ডুপ্লিকেটেড মেথড ডুপ্লিকেটেড ভ্যালু আছে কিনা, সাবসেট ইকুয়ালস টু নান, কি ইকুয়ালস টু ফালস, মানে প্রথম ভ্যালুটাকে আমরা রাখবো। সবগুলো ফলস দেখাচ্ছে। যদি এখানে ডুপ্লিকেটেড ভ্যালু থাকতো তাহলে কি হতো, ট্রু আসতো। আচ্ছা, লুকিং ফর জিরোস ইন বাজেট কলাম, যেটা আমরা এসকিউএল এ করছিলাম। হ্যাঁ, আমাদের মনে থাকার কথা যে আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম, যেমন এখানে করেছিলাম এই কোয়েরিটা, তাই না? এই কোয়েরিটা সেম কোয়েরিটাই আমরা হচ্ছে এখন পাইথনে বা জুপিটার নোটবুকে করব, কিন্তু এসকিউএল ম্যাজিক ফাংশন ইউজ করে। এখানে মনে রাখতে হবে, যদি আমরা সিঙ্গেল লাইনের একটা কোড রান করতেছি বা সিঙ্গেল লাইনের একটা কোয়েরি করতেছি, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল পার্সেন্ট দিব। যখন আমরা মাল্টিপল লাইনে চলে যাব বা জয়েন কোয়েরি করব, এবং সেই ক্ষেত্রে তখন আমরা দেখবো যে আমরা হচ্ছে ডাবল পার্সেন্ট ইউজ করতেছি, সেটা আমরা একটু পরে দেখবো। তো এটা রান করি, দেখেন 2178, যেটা আমরা লাস্ট ক্লাসে পেয়েছিলাম। অর্ডার বাই গ্রস ডিসেন্ডিং, জাস্ট লাস্ট কোয়েরি গুলো আমরা এসকিউএল ম্যাজিক ফাংশন দিয়ে কাজ করতেছি, যে জুপিটার নোটবুকে আমরা এসকিউএল ম্যাজিক ফাংশনটা ইউজ করতেছি। আচ্ছা, df.info টা কোন একটা কাজে লেগেছিল আমার করার সময়। আচ্ছা, এখন আসি যে আমি কি বলেছিলাম, যে আমার দেখেন যে এখানে একটু আগে যেটা দেখলাম যে আমাদের এখান থেকেও দেখি মানে ওকে, এখানে অনেকগুলো জিরো, তাই না? সবগুলোই জিরো, যেহেতু আমরা বাজেট জিরো দিয়েছি। এখন আমি আমার মেইন ডেটা সোর্সে কখনোই আমরা মেইন ডেটা সোর্সে হাত দিব না, বা মেইন ডেটা সোর্সে আমরা কোনো রো ডিলিট করব না বা কোনো কিছু আপডেট করবো না, কারণ এটা হচ্ছে যিনি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তার কাজ, বা তারাই ভালো জানেন যে এই ডাটাটা আমার আসলে জিরো থাকা উচিত কি উচিত না। বাট আমার অ্যানালাইসিসের জন্য আমি এই জিরো গুলোকে রাখবো না, তার কারণ আমার অ্যানালাইসিস বা আমার কমন সেন্স বলতেছে যে বা ডেটাবেজের মেইন সিনারিওটা আমি জানি না, তো আমার কমন সেন্স বলতেছে যে যদি কোনো মুভির বাজেট জিরো হয় এবং তার গ্রস ইনকাম যদি এত টাকা বা ডলার বা যাই বলে না কেন এটা হয়, তাহলে এটা আসলে খুব লজিক্যাল দেখায় একজন ডেটা অ্যানালিস্টের কাছে। কিন্তু ডেটাবেস পার্সপেক্টিভে সে কেন এই ডাটাটাকে রাখছে এবং কেন এখানে জিরো আছে সেটা আমি জানি না, যেহেতু আমরা ডাটাটা ক্যাগল থেকে নিয়েছি, আমরা ডাটার ব্যাকগ্রাউন্ডটা জানি না যে আসলে এটা জিরো থাকবে কি থাকবে না। সো আমরা এই ডেটাবেসে চেঞ্জ করব না, ডেটাবেস আমরা কোনো কলামকে রিপ্লেস করব না, আমরা অ্যানালাইসিস করার জন্য আমরা কি করতেছি, যে একটা ডেটা ফ্রেম নিয়েছি সেই ডেটা ফ্রেমের মধ্যে ইউজ করতেছি, এডিট করতেছি, আমার মেইন ডেটা সোর্সে কোনো ক্ষতি হবে না। আসি যে রিপ্লেস দ্য জিরোস ইন বাজেট কলাম উইথ দ্য মিডিয়ান ভ্যালু অফ দিস কলাম। আচ্ছা, মিডিয়ান বাজেট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এটা একটা ডেটা ফ্রেম ইউজ করতেছি। মিডিয়ান বাজেটের মধ্যে আমি কি করব, এটার মধ্যে কি ভ্যালুটা রাখবো, ডিএফ ডেটা ফ্রেমের কোন কলাম, বাজেট কলাম। হ্যাঁ, বাজেট কলাম ডট মিডিয়ান, মিডিয়ানটা হচ্ছে স্কিপ এনে ট্রু। আচ্ছা, প্রিন্ট মিডিয়ান বাজেট, আমরা হচ্ছে এই মিডিয়ান বাজেটের মধ্যে কাকে রাখতেছি, যে এই টোটাল বাজেটের বাজেট কলামের মিডিয়ান ভ্যালুটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে প্রিন্ট করতেছি মিডিয়ান, তার মানে এখন মিডিয়ান বাজেটের মধ্যে আমার ভ্যালুটা কি আছে, এই ভ্যালুটা আছে, যে মিডিয়ান ভ্যালুটা আমরা একটু আগে দেখে আসলাম। তারপর এখন আমরা কি করব,
এখন আমরা এই কলামটা আমরা আমাদের যে ডেটা ফ্রেমের যে বাজেট কলামটা, সেই কলামের মধ্যে যেই ভ্যালুগুলো জিরো আছে সেই ভ্যালুগুলোকে আমরা এই 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 মিডিয়ান বাজেটের ভ্যালুটা দিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা একটা মাস্কিং মেথডটা ইউজ করব। মাস্ক রান করি, df budget df column name budget equals to df dot budget column name dot mask। হ্যাঁ, মাস্ক করতেছি df dot budget equals to এটা জাস্ট কম্পারিজন করতেছি যে এই ডেটা ফ্রেমের বাজেট কলামটা যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে রিপ্লেস করবে কোন ভ্যালুটা দিয়ে। এটা হচ্ছে তোমার কন্ডিশন, এটা হচ্ছে রিপ্লেসিং ভ্যালু, মিডিয়ান বাজেটটা দিয়ে জাস্ট রিপ্লেস করবে। আচ্ছা, এখানে জাস্ট আমি জাস্ট একবার ক্রস চেক করে নিই যে আসলে আমার বাজেট, এই যে একটু আগে যেটা দেখলাম যে এই এখানে যদি দেখি আমরা যে বাজেট গুলো কি ছিল, জিরো ছিল, তাই না? এছাড়াও যদি একটু উপরের দিকে যাই, এই যে df ডট হেড বাজেট গুলো জিরো ছিল, তাই না? এখন এই বাজেট গুলো জিরোর জায়গায় কি হয়ে গেছে, যে মিডিয়ান বাজেটটা দিয়ে আমরা ফিল আপ করলাম সেটা। মিডিয়ান কেন নিলাম সেই ব্যাখ্যাটা লাস্ট ভিডিওতে আমরা করছি, আশা করি ওইটা আমি লিঙ্কটা দিয়ে দিব, যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা ওইটা দেখে দিবেন। এরপরে আমরা কিছু ভিজুয়ালাইজেশনে যাব। মোটামুটি আমাদের টুকটাক ডেটা ক্লিনিং, এটাতে আসলে কোনো ডুপ্লিকেট ভ্যালু ছিল না, শুধুমাত্র এই জিনিসটা আমার কাছে একটু ইয়ে লাগছিল, এই জন্য এটা জিরো গুলোকে রিপ্লেস করলাম। ডেটা ক্লিনিং শেষ। এরপরে আমরা আসবো কিছু ভিজুয়ালাইজেশনে। আমরা সিবন লাইব্রেরিটা এবং ম্যাটপ্লটলিব এই দুইটাকে ব্যবহার করব এখানে। ইম্পোর্ট সিবন এজ এসএনএস। সো আমি যখন সিবন লাইব্রেরিটা ইউজ করতে যাব তখন আমি এসএনএস টা ইউজ করব। ম্যাটপ্লটলিব অ্যাট পাইপ্লট টিএলটি ইউজ করব। ম্যাটপ্লটলিবটাকে mlab হিসেবে ইউজ করব। ইম্পোর্ট ম্যাটপ্লটলিব আর হচ্ছে স্টাইল ইউজ করব ggplot। তো এখন আসি, আমি কি করতে চাচ্ছি, আমি কিছু বক্স প্লট ড্র করব। মানে আমি আউটলায়ার্স আছে কিনা এটা দেখার জন্য ডেটা অ্যানালিস্টরা খুব যে পদ্ধতিটা অনুসরণ করেন সেটা হচ্ছে প্রথমেই নর্মাল একটা বক্স প্লট আমরা ড্র করি, যেটা হচ্ছে যে দেখার জন্য যে এখানে কোনো আউটলায়ার আছে কিনা। আউটলায়ার বলতে কি বুঝি, যেগুলো কমন ভ্যালুর বাইরে। যেমন যদি কোথাও বাসা ভাড়া একটা এরিয়ার বাসা ভাড়ার রেঞ্জ হচ্ছে কথা যে 15,000 থেকে 25,000 টাকা, এখন সেখানে যদি কোনো একটা ভ্যালু দেখা যায় যে 15,000 থেকে 30,000 টাকা, বা সেখানে যদি কোনো একটা এক্সট্রিম লেভেলের ভ্যালু দেখা যায়, হ্যাঁ থাকতে পারে সেটা, তো সেটাকে আমরা আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা আউটলায়ার হিসেবে বিবেচনা করব। যেমন যেটা বললাম যে যদি কোনো ডেটা সেটের বাসা ভাড়ার ভ্যালুটা থাকে 15,000 থেকে 30,000 টাকা কোনো একটা এরিয়ার, এবং সেখানে যদি ডেটা সেটে কোনো একটা ভ্যালু থাকে 1 লক্ষ টাকা, অবভিয়াসলি আমরা সেটাকে আউটলায়ার হিসেবে বিবেচনা করব। তো এখানে স্টাইল হোয়াইট গ্রিড x equals to sns.boxplot, এটা আরো খুব সহজভাবে করা যায়। জাস্ট বক্স প্লট plt.boxplot এভাবে দিলে হয়ে যাবে। এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা, তো যারা এই মেথডে করতে অভ্যস্ত না তারা অন্যভাবে করলেও হবে। plt.boxplot দিলেই সেম ভ্যালু সেম এটা চলে আসবে। সো আমি এখানে দুইটা বক্স প্লট ড্র করছি, একটা হচ্ছে বাজেটের, একটা হচ্ছে গ্রস ইনকামের। তো আমি দেখতে যাচ্ছি যে গ্রস ইনকামে কোনো আউটলায়ার আছে কিনা। দেখা যাচ্ছে এদিকে কিছু আউটলায়ার আছে এবং এদিকে কিছু আউটলায়ার আছে বাজেটে এবং গ্রস। অন এভারেজ বাকিগুলো হচ্ছে এদিকে। আমি আগে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে সেগুলোকে ড্রপ ডুপ্লিকেটস মেথড দিয়ে আমি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ডিলিট করে দিলাম।
আচ্ছা, অর্গানাইজ দ্য ডেটা ফ্রেম বাই গ্রস ভ্যালু। কি করতেছি এখানে যে আমরা নতুন একটা ডেটা ফ্রেম নিলাম df1, এটার মধ্যে আমরা ভ্যালুগুলোকে সর্টিং করব সর্ট ভ্যালুস মেথড ইউজ করে বাই গ্রস কলাম। হ্যাঁ, ইন প্লেস ফলস। আচ্ছা, ইন প্লেস ফলস কথাটা অর্থটা হচ্ছে যে আমি আমার যে অরিজিনাল ডেটা এখানে যদি ইন প্লেস ট্রু দিই তাহলে আমার অরিজিনাল ডেটা ফ্রেম যেটা df সেটাতেও চেঞ্জ হয়ে যাবে। তো আমি আসলে অরিজিনাল ডেটা ফ্রেম আমি চেঞ্জ চাচ্ছি না, আমি চাচ্ছি df1 এর মধ্যে এটাকে অ্যাসাইন করতে। সো আমার নতুন যে ডেটা ফ্রেমটা হবে সেটার মধ্যে আমি চেঞ্জটা চাচ্ছি, আর অরিজিনাল যে ডেটা ফ্রেমটা আছে এটার মধ্যে চেঞ্জটা চাচ্ছি না, যে চেঞ্জটা আমি সর্টিং করতেছি সেটা আমি চাচ্ছি না। এবং অ্যাসেন্ডিং ফলস, সর্টিং করলে অবশ্যই আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলি। অ্যাসেন্ডিং ফলস তার মানে হচ্ছে আমার রিভার্স অর্ডারে ভ্যালুগুলো দেখাবে। আমি যদি কোয়েটা রান করি তাহলে এখন আমার df1 এর ভ্যালুগুলো দেখতেছি। কি করলাম এটাকে আমরা করলাম হচ্ছে সর্ট ভ্যালুস বাই গ্রস ইনকাম। গ্রস ইনকাম অনুযায়ী আমরা এগুলোকে সর্টিং করলাম এবং রিভার্স অর্ডারে প্রিন্ট করলাম অ্যাসাইনিং ফলস। তার মানে আমার এই ডেটা ফ্রেম 1 এর মধ্যে যেটা আছে সেগুলো এটাই হচ্ছে ডেটা ফ্রেম 1 এর অরিজিনাল ভ্যালু, যে রিভার্স অর্ডারে দেখাচ্ছে গ্রস ইনকাম। আচ্ছা, ড্র এ রিগ্রেশন প্লট বিটুইন গ্রস ইনকাম এন্ড বাজেট। আচ্ছা, আমরা যখন কোনো রিলেশন আছে কিনা যে বাজেট এবং গ্রস ইনকামের মধ্যে, সেটা দেখার জন্য আমরা একটা রিগ্রেশন প্লট ইউজ করতে পারি, যেটা আমাদেরকে ইন্ডিকেট করে যেটা কি আসলে পজিটিভলি লিনিয়ার কিনা বা স্ট্রং রিলেশন আছে কিনা এটার মধ্যে, নাকি নেগেটিভ রিলেশন আছে সেটা দেখার জন্য আমরা একটা রিগ্রেশন প্লট ইউজ করতেছি। SNS, এটা হচ্ছে Seaborn এর একটা প্যাকেজ, sns.quickplot। x অক্ষে আমি দিব হচ্ছে বাজেট, y অক্ষে দিব গ্রস, ডেটা ইকুয়ালস টু ডেটা ফ্রেম। খুব সিম্পল একটা কোড। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রং একটা কোরিলেশন আছে, যেটা আমরা নিউমেরিক্যাল কোরিলেশন গুলোতে যখন ডেটা আমাদের SQL ডেভেলপারে দেখেছিলাম যে এদের মধ্যে যতটুকু মনে পড়ে 70.71 ছিল, 71% ছিল রিলেশন বাজেট এবং গ্রস ইনকামের মধ্যে। ড্র স্ক্যাটার প্লট, এটাকে আমরা জয়েন্ট প্লট বলতেছি। জয়েন্ট প্লট ড্র করতেছি, এই দিকগুলোতে তাদের ভ্যালুগুলো দেখাচ্ছে। এবং স্ক্যাটার প্লট বা এই রিগ্রেশন প্লট যেটাই বলে না কেন, দুইটাই ইউজ করা হয় তাদের মধ্যে রিলেশনটাকে দেখার জন্য। তো স্ক্যাটার প্লটও দেখতে পাচ্ছি যে দুটো অলমোস্ট সিমিলার। এবার ভোট আর গ্রস ইনকামের মধ্যে একটা রিলেশন আছে কিনা সেটা দেখতে চাচ্ছি। ভোট আর রিলেশনের মধ্যে কোনো স্ট্রং একটা রিলেশন আছে। স্ক্যাটার প্লটও দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালুগুলোই আচ্ছা, এই যে মানে জাস্ট রিলেশন গুলো আছে কিনা বা দেখার জন্য আমি জাস্ট এই রিগ্রেশন প্লট বা স্ক্যাটার প্লট ইউজ করলাম। এখন আমি দেখি যে অনেকগুলো মেথড ইউজ করা যায়। পিয়ারসন মেথড কোরিলেশন বের করার জন্য, অ্যানালাইসিস কোরিলেশন বিটুইন অল নিউমেরিক্যাল কলামস। এটা নিজেরা একটু প্র্যাকটিস করবেন যে df.correlation মেথড আমি ইউজ করব। মেথড এখানে যদি আমি এইটুকু না দিই, হ্যাঁ দেখি কি আছে। বাই ডিফল্ট হচ্ছে এটা থাকবে হচ্ছে পিয়ারসন মেথড। হ্যাঁ, বাই ডিফল্ট আমি আবার রান করি, একই জিনিস। সো বাই ডিফল্ট হচ্ছে পিয়ারসন মেথড, যেটা ইউজ করে কোরিলেশন গুলো বের করা হয়। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ম্যাট্রিক্স টেবিলের মতো, দুই দিকে সেম কলাম গুলো থাকবে এবং এই ডায়াগোনাল কলাম গুলো 1 থাকবে, তাই না? আমরা দেখে আসছি বিভিন্ন জায়গায়। তো দেখতে পাচ্ছি গ্রসের সাথে বাজেটের একটা সম্পর্ক হচ্ছে 0.70 এবং ভোটের সাথে হচ্ছে 0.49। এছাড়া আর কোনো হাইলাইটেড ওরকম রিলেশন নাই নিউমেরিক্যাল ভ্যালুগুলো করতে। কেন্ডাল আর একটা মেথড, এরপর হচ্ছে স্পেয়ারম্যান, এটা আরেকটা মেথড, এটা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি সাধারণত পিয়ারসন মেথডটাই ইউজ করি, কারণ ডিফারেন্ট ইউজ কেসের জন্য ডিফারেন্ট পারসন আপনার কাছে ডিফারেন্ট মেথড চাইতে পারে, সেক্ষেত্রে যার যেটা দরকার সেটা ইউজ করবেন। এখানে সবগুলো দেখানো হয়েছে। এরপরে আসি যে একটা কোরিলেশন ম্যাট্রিক্স আমি
হিট ম্যাপে দেখাবো। হিট ম্যাপটা হচ্ছে কি যে কালার মানে তার রিলেশন অনুযায়ী কালার গুলো চেঞ্জ হবে। যত হচ্ছে তার ব্রাইটার কালার থাকবে তত তার রিলেশনটা বেশি থাকবে, এক্সেপ্ট হচ্ছে এই ডায়াগোনাল কলামটা বাদে, কারণ ডায়াগোনাল হচ্ছে তাদের নিজেদের মধ্যকার রিলেশন। সো এখানে তাদের নিজেদের রিলেশন ওয়ানই হবে। কোরিলেশন ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স নিচ্ছে এবং ডিএফ ডট কোরিলেশন টোটাল ডাটা সেটের কোরিলেশনটা নিচ্ছি কোথায়, কোরিলেশন ম্যাট্রিক্স এর মধ্যে। কোনটাকে নিচ্ছি, ডিএফ ডট কোরিলেশনের যে ডিফল্ট যেটা সেই ভ্যালুটা কোনটা, এই ডাটা সেটটা বা এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটাকে কোথায় নিচ্ছি, একটা নাম দিয়ে নিচ্ছি কোরিলেশন ম্যাট্রিক্স এর মধ্যে। আচ্ছা নিলাম। প্লট ফিগার সাইজ মেনশন করে দিচ্ছি, এটা জাস্ট অ্যাজ ইট ইজ। টাইটেল এক্স লেভেল ওয়াই লেভেল আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। আমি গিটহাবের এই পুরো ফাইলটা দিয়ে দিব। এখন হিট ম্যাপে যদি আমরা দেখি, হিট ম্যাপে যদি আমরা দেখি যে এখানে একটু ছোট করতে হবে। ওকে, হিট ম্যাপে যদি আমরা দেখি যে গ্রসের সাথে বাজেটের 0.7 আর হচ্ছে ভোটের সাথে গ্রসের গ্রসের 0.7, হ্যাঁ 0.7 ইঞ্চ। ওখানে কি ছিল, গ্রসের সাথে বাজেট। আচ্ছা গ্রস বাজেট কোথায়, বাজেট গ্রসের সাথে বাজেট। আচ্ছা ভোটের সাথে গ্রস, সরি ভোটের সাথে বাজেট 0.5। ভোটের সাথে গ্রসের ইয়েটা দেখতেছিলাম, তার মানে যে গ্রসের সাথে বাজেট, গ্রসের সাথে ভোট। আচ্ছা ওইটা তাহলে কার সাথে ছিল, ও সরি, আমি যেটা এখানে দেখাইছিলাম সেটা ছিল ভোটের সাথে বাজেটের। আসলে আমার ভোটের সাথে দেখতে হবে গ্রস ইনকামেরটা। গ্রস ইনকাম দেখতে পাচ্ছিলাম যে 0.66, এটাকে রাউন্ড করে এখানে 0.7 এ নিয়ে গেছে, এই জন্য একটু কনফ্লিক্টিং লাগতেছিল। সরি, ওটার সাথে আমি বাজেটের সাথে তুলনা করতেছিলাম। সো আমি গ্রস ইনকামের সাথে ভোটের রিলেশনটা দেখতে পাচ্ছি, এটাও 0.7। গ্রসের সাথে বাজেটের যে রিলেশন সেটাও দেখতে পাচ্ছি আমার 0.7। তার মানে আমরা হিট ম্যাপে দেখতে পেলাম যে আমার মোটামুটি যে রিলেশন গুলো ছিল সেগুলো। আচ্ছা এখানে একটা এক্সট্রা একটা মেথড, যেটা আমি যখন আমি এই অ্যানালিসিসটা করতেছিলাম তখন আমি হঠাৎ করে এই আমার ডেটা অ্যানালিসিস কোর্সের মধ্যে পেয়েছিলাম যে এই মেথডটা যে ভ্যালু কাউন্টস কিভাবে ইউজ করা যায়, জাস্ট সেটা দেখার জন্য যে ভ্যালু ইকুয়ালস টু ডিএফ কত টাইপ, কোন টাইপ মানে টাইপ অনুযায়ী আমি হচ্ছে ভ্যালু কাউন্ট করব, যে কোন কলামটা জেনার কোন টাইপের মুভি কতগুলো করে আছে। তো এখান থেকে আমি ইজিলি দেখতে পাচ্ছি যে কমেডি টাইপের এইরকম একটা রিলেটেড আমরা করেছিলাম হচ্ছে এসকিউএল এ করেছিলাম। তো সেম জিনিসটা এখানে আমি এই পাইথনের এই ভ্যালু কাউন্টস এই মেথডটা দিয়ে করলাম। গ্রুপিং দ্য রেভিনিউ বাই ইয়ার এন্ড জেনার। আচ্ছা এটা কেন করেছিলাম মনে নাই, আচ্ছা এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা কনভার্ট ইচ ক্যাটাগরিক্যাল কলাম ইনটু নিউমেরিক্যাল ভ্যালুস। এটা কেন করা লাগবে আমাদের, নিউমেরিক্যাল ভ্যালুতে কেন নিয়ে যাব, কারণ আমরা প্রত্যেকটা, যেমন আমার কাছে মনে হয় যে অনেকে যখন একটা মুভি রিলিজ হয় তখন কোন কোম্পানির মুভি বা হচ্ছে কোন ডিরেক্টরের মুভি, এগুলো কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। কিন্তু আমরা যেই কোরিলেশন গুলো এর আগে বের করলাম সেগুলো শুধুমাত্র ছিল নিউমেরিক্যাল কলাম গুলোর জন্য। এছাড়াও আমরা একটু
একটু সামনেই যেটা করবো সেটা হচ্ছে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল দাঁড় করাবো, যেটার জন্য আমার সব কলামগুলোকে আমার নিউমেরিক্যাল ভ্যালু হতে হবে। তার মানে আমি প্রত্যেকটা ক্যাটাগরিক্যাল কলামগুলোকে আমি একটা র্যান্ডম নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করব। এখানে কলাম নেম ইন df numerized কলাম, দেখেন এখন কোম্পানি নেমটা একটা নিউমেরিক্যাল ভ্যালু হয়ে গেছে। তার মানে এটা কোথায় আছে, df numerized ডট হেড। df হেডটা দেখি, df হেড কিন্তু আগের মতনই আছে, আমি নতুন একটা ডাটা ফ্রেম নিয়েছি df numerized। তার মানে আমি অরিজিনাল ডাটা ফ্রেমে কখনোই হাত দিচ্ছি না। প্রথম কথা হচ্ছে অরিজিনাল ডাটা সোর্স মানে ডাটাবেজে আমি কখনো চেঞ্জ করতেছি না। পরে যে ডাটা ফ্রেমটা নিলাম সেখানেও খুব কম চেঞ্জ করতেছি। তারপরে আলাদা আলাদা ডাটা ফ্রেমে নিয়ে নিচ্ছি। এখন যেটাকে নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে df numerized। তার মানে আমি numerized এটার যদি আমি হচ্ছে এটা টেবিল আকারে যদি ম্যাট্রিক্সটা দেখি, এটা দেখাচ্ছে আমরা যদি একটা হিট ম্যাপ আগের মতো জেনারেট করি দেখতে আরো ভালো লাগবে। 0.7 আগের মতনই, গ্রসের সাথে আর কার এই যে কোটের সাথে গ্রসের 0.7। আর উল্লেখযোগ্য হচ্ছে বাজেটের সাথে গ্রসের একটা রিলেশন, আর খুব উল্লেখযোগ্য দেখতেছি না। তারপর আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলের জন্য আমাদের এটা লাগবে, মেশিন লার্নিং অ্যালগরিদমের জন্য। আমার কিছু পার্সোনাল কিছু কাজ ছিল। আচ্ছা, সাইপাই থেকে আমরা কি করব, ক্যালকুলেট দ্য পিয়ারসন কোএফিসিয়েন্ট। আমরা পিয়ারসন কোএফিসিয়েন্ট বের করার জন্য আমরা সাইপাই লাইব্রেরিটা ইম্পোর্ট করব, ফ্রম সাইপাই থেকে স্ট্যাটস লাইব্রেরিগুলো ইম্পোর্ট করব সাইপাই মডিউল থেকে। পিয়ারসন কোএফিসিয়েন্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি স্ট্যাটস ডট পিয়ারসন, আর এটা হচ্ছে কোন কলামটাকে বাজেট এবং গ্রস, এই দুইটা কলাম বাজেট এবং গ্রস এর মধ্যে কি ধরনের রিলেশন আছে সেটা দেখার জন্য আমি এই মেথডটা ইউজ করলাম। এরপর হচ্ছে chi-square test to find the association between genre and rating to categorical features। আচ্ছা, এটা জাস্ট এক্সট্রা একটা কাজ, এটা আপনারা চাইলে ইগনোর করতে পারেন। chi-square test যেটা মানে কি ধরনের তাদের মধ্যে আসলে, যেমন দেখেন যে কোন টাইপের মুভি এবং তাদের রেটিং, তাদের মধ্যকার রিলেশন বাজেট এবং গ্রসের সাথে। সো এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। টু মেক এ ড্যাশবোর্ড উই আর ক্রিয়েটিং সাম কোয়েরিজ, df pivot total, df pivot। ওকে, এটা জাস্ট আমি কিছু পিভট টেবিল বানিয়েছিলাম সেটার জন্য আমাদের পরবর্তীতে যাতে কাজে লাগে। ওকে, চলে যায়। আচ্ছা, ওকে, এখানে আমি কিছু জিনিস যেটা হচ্ছে গত ক্লাসে বা গত ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে এসকিউএল ম্যাজিক ফাংশন, ওখানে যে কোয়েরিগুলো দেখেছিলাম সেগুলো এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এসকিউএল ম্যাজিক ফাংশন ইউজ করব। এসকিউএল ম্যাজিক ফাংশন কি, এই যে পার্সেন্ট অথবা ডাবল পার্সেন্ট। আচ্ছা, কখন আমরা ডাবল পার্সেন্ট দেবো, যখন এখানে মাল্টি লাইনের কোয়েরি হবে। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি কোনো ইকুয়াল দিই নাই। এখানে কেন আমি এই লেস দেন চিহ্নটা ইউজ করলাম, অ্যাসাইন অপারেটর কার মধ্যে যাচ্ছে, আমি প্রথমে এই স্কোয়ার ম্যাজিক ফাংশনটা দিলাম, তারপর হচ্ছে টপ 10 কোম্পানিজ একটা ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি লিস্টের মতো। এটার মধ্যে কি নিব, আমি অ্যাসাইন করতেছি কি, যেহেতু এখানে মাল্টিপল ভ্যালু আসবে সেহেতু আমি কার মধ্যে নিচ্ছি, মাল্টিপল ভ্যালুগুলোকে জাস্ট এখানে জাস্ট কোয়ারিটা আমি পেস্ট করব। এই কোয়ারিটা আমি টপ 10 কোম্পানিজ, দেখেন এখান থেকে জাস্ট হচ্ছে টপ 10 কোম্পানিজ, এই কোয়ারিটাকে নিয়ে আমি শুধুমাত্র এখানে পেস্ট করে দিলাম। আর এখানে হচ্ছে সেই ভ্যারিয়েবলটার নেম
অ্যাসাইনিং অপারেটর আর হচ্ছে এসকিউএল ম্যাজিক ফাংশন। এরপরে এটাকে একটা ডেটা ফ্রেমে নিতে হবে। ডেটা ফ্রেম মেথডটা ইউজ করে তাহলে দেখেন ডেটা ফ্রেমটার নাম দিয়েছি df underscore top 10 companies। মানে df underscore top 10 companies equals to আমি এই যে এখান থেকে যে লিস্টটা পাচ্ছি সেটাকে আমি কোথায় নিচ্ছি, ডেটা ফ্রেমে কনভার্ট করতেছি, কনভার্ট করে ডেটা ফ্রেমে নিচ্ছি। আচ্ছা, ডেটা ফ্রেমে কনভার্ট করার আগের অবস্থাটা দেখি আমি। আচ্ছা, ওকে, এখানে আমি এটাকে আগে রাইট করি। আচ্ছা, তার মানে এটা আমি ডাটা ফ্রেমে নিচ্ছি। এখন দেখি ওকে, ইন্ডেক্সিং হয়ে গেছে। এরপর আমি ইন্ডেক্সিংটা করব কি, কোম্পানিটাকে, কোম্পানি নামটাকে ইন্ডেক্সিং করতেছি। আবার প্রিন্ট করে এটাকে ইন্ডেক্সিং হয়ে গেছে কোম্পানি, কারণ পরবর্তীতে যদি আমি কোম্পানি ওয়াইজ তাদের টোটাল গ্রস ইনকামটাকে বের করতে পারি। সেই অনুযায়ী আমি যদি একটা বার প্লট ড্র করি, এখানে ভিজুয়ালাইজেশন যে কোন কোম্পানির, এই জন্য আমি এটাকে ডাটা ফ্রেমে নিয়ে গিয়েছিলাম এবং ডাটা ফ্রেম থেকে ইন্ডেক্সিং করেছি কোম্পানিতে এবং কোম্পানি ওয়াইজ তাদের ইনকাম গুলো এখানে দেখানো হচ্ছে ডাটা ফ্রেমে। সবচেয়ে ওয়ার্নার ব্রস সবচেয়ে হাইয়েস্ট গ্রস ইনকাম। ওকে, একইভাবে টপ 10 মুভিজ রেভিনিউ এবং একইভাবে এখানে কিছু ড্র করা হয়েছে। এটা হচ্ছে বার চার্ট বাট হরাইজন্টাল বার এইচ, জাস্ট পার্থক্য হচ্ছে এইটাই, হ্যাঁ, হরাইজন্টালি অ্যালাইন। আচ্ছা, এরপরে লুকিং ফর টপ 10 লো বাজেট, যে কোয়েরিগুলো আমরা এসকিউএল এ করেছিলাম সেম কোয়েরিগুলো এখানে করেছি আমরা। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই এগুলো আপনারা বাসায় এই যে নোটবুকটা দিয়ে দেবো এটা থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আসি মডেল ডেভেলপমেন্টে। হ্যাঁ, যে আমরা একটা মডেল দাঁড় করাবো, যে মডেলটা আমাদেরকে হচ্ছে অ্যাকুরেসি বলে দিবে বা হচ্ছে আমাদেরকে গ্রস ইনকামের সাথে এটা বাজেটের সাথে গ্রস ইনকামের যে রিলেশন বা কোন ফিচার গুলোর সাথে গ্রস ইনকামের রিলেশন আছে এবং সেই মডেলটা কতটুকু অ্যাকুরেট হবে সেই মডেলটা আমরা ডেভেলপ করব। ইম্পোর্ট করে নিচ্ছি scikit-learn, scikit-learn থেকে স্ট্যান্ডার্ড স্কেলার লিনিয়ার রিগ্রেশন লিনিয়ার মডেল করার জন্য প্রথমে আমরা কি করতেছি, এক্স এর মধ্যে বাজেট কলমটাকে নিচ্ছি, ওয়াই এর মধ্যে গ্রস কলমটাকে নিচ্ছি, এরপরে এল এর মধ্যে লিনিয়ার রিগ্রেশন লিনিয়ার মডেল করতেছি, এরপরে লিনিয়ার মডেলকে ফিট করতেছি কি দ্বারা, এক্স এবং ওয়াই দ্বারা। এই এক্স হচ্ছে বাজেট, ওয়াই হচ্ছে গ্রস। এরপরে আমি সেই মডেলটার স্কোর দেখতেছি যে এই মডেলটার অ্যাকুরেসি কতটুকু, স্কোর কতটুকু। এখানে দেখতে পাচ্ছি যে 0.5, আসলে এটা ছিল অনলি 2 ডাইমেনশনাল একটা বলে এটাকে যে মডেল, বা এটা হচ্ছে আমরা যদি এরপরে পলিনোমিয়াল ফাংশনে যাই, এখন আমি ভোটের সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে কি আসে, 0.43 fit a linear regression to predict the gross using the list of feature। আচ্ছা, মানে আমি
গ্রসটাকে যে প্রেডিক্ট করব সেটার অ্যাকুরেসিটা কত পার্সেন্ট হবে, যে কোন কোন ফিচার দিয়ে, যেহেতু আমরা ক্যাটাগরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে নিয়েছি, সরি নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে নিয়েছি লিস্ট অফ ফিচার্স। আমি একটা ফিচার্স লিস্ট করতেছি, জেনার নেম, র্যাঙ্কিং, বোর্ডস, বাজেট, স্কোর, রান টাইম, কোম্পানি, ইয়ার। আমার কাছে এগুলোকে মনে হচ্ছে যে এই ফিচারগুলোকে যদি নেই তাহলে এই ফিচারগুলোর সাথে একটা কম্পারিজন করা যায়। তাহলে ফিচার দেখেন, আমি যখন এখানে শুধুমাত্র একটা কলাম দিয়ে যখন আমি তার মডেলের অ্যাকুরেসিটা প্রেডিকশনটা প্রেডিক্ট করতেছিলাম, তার স্কোর ছিল 0.50, আর যখন আমি ফিচার দিয়ে যখন ফিচার লিস্ট অফ ফিচার্স মানে যখন আমি এই ভ্যারিয়েবল গুলোকে বাড়াচ্ছি, মানে যখন আমি ফিচার লিস্টটাকে বাড়াচ্ছি এবং তার মডেলটাকে ট্রেন করাচ্ছি, তখন দেখেন যে এটার স্কোরটা 0.64, অনেক বেড়ে গেল। ক্রিয়েট এ লিস্ট অফ ট্রিপলস, দ্য ফার্স্ট এলিমেন্ট। আচ্ছা, একটা ট্রিপল ক্রিয়েট করব, একটা পলিনোমিয়াল ফাংশন আমরা ইউজ করব, পলিনোমিয়াল ফিচার দিয়ে আমরা এই মডেলটাকে আরো একটু আপগ্রেড করব। একটা পাইপলাইন অবজেক্ট আমরা ইউজ করব, use the list to create a pipeline object to predict the gross, feed the object using the features in the list features and calculate R square. আমরা ইনপুটের মধ্যে স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করতেছি, পলিনোমিয়াল দিয়ে পলিনোমিয়াল ফিচার্স ইউজ করব, মডেল হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। একটা পাইপলাইন অবজেক্ট নিচ্ছি, পাইপ, এবং সেটাকে দিয়ে মডেলটাকে ফিট করাচ্ছি, এক্স ওয়াই কে দিয়ে। বারবার ইনপুটটাকে নেই নাই, দেখেন এটার স্কোরটা, পাইপের স্কোরটা কত আসলো, 0.73। আচ্ছা, এখন আসি মডেল ইভালুয়েশন এন্ড রিফাইনমেন্ট। মডেল ইভালুয়েশন এন্ড রিফাইনমেন্ট, ক্রস ভ্যালিডেশন স্কোর এবং হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। আমরা হচ্ছে ট্রেন টেস্ট ডাটাতে স্প্লিট করব এবং হচ্ছে ক্রস ভ্যালিডেশন স্কোরটা বের করার জন্য যেই লাইব্রেরি লাগবে সেইগুলোকে আমরা ইম্পোর্ট করে নিব scikit-learn মডেল সিলেকশন থেকে। ইম্পোর্ট করে নিই, ডান। আমরা এখন আমাদের ডাটা সেটটাকে কি করব, ডাটা সেটটাকে আমরা ডিএফ নিউমেরাইজ যে ডাটা সেট, সেই নিউমেরাইজ ডাটা সেটটাকে কি করব, আচ্ছা এই দেখেন ডিএফ নিউমেরাইজ থেকে যে ফিচার আমরা একটা লিস্ট তৈরি করেছিলাম, সেই ফিচারের কলমগুলো নিয়ে আমরা এক্স ভেরিয়েবলটা তৈরি করব এবং ওয়াই ভেরিয়েবলটা তৈরি করব হচ্ছে গ্রস কলমটাকে নিয়ে করলাম। এরপরে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, আমরা টেস্ট ডাটা সেট এবং ট্রেন ডাটা সেটে স্প্লিট করে দিব, ট্রেন টেস্ট স্প্লিট। এই লাইব্রেরিটা এখানে ইউজ করব, ট্রেন টেস্ট স্প্লিট, এক্স এবং ওয়াই, টেস্ট সাইজ 0.15, র্যান্ডম স্টেট 1। এখানে চাইলে আপনারা এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন। আমার ইউজ কেসের জন্য যখন আমি করেছি তখন আমার কাছে এই মডেল এই ভ্যালুগুলো ফিট মনে হয়েছে। নাম্বার অফ টেস্ট স্যাম্পলস, এক্স টেস্ট ডট শেপ 0। আচ্ছা, নাম্বার অফ ট্রেনিং স্যাম্পলস, কতগুলো সে স্যাম্পল নিবে, সেই স্যাম্পল গুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। Create and fit a ridge regression object using the training data, set the regulation parameter 0.1, মানে এখানে আলফার মানটা হচ্ছে 0.1, এখানে 0.5 হতে পারে, 1 হতে পারে। রিজ মডেল দাঁড় করাবো scikit-learn থেকে, ওকে, এটার স্কোর হচ্ছে 0.66। আচ্ছা, এখন আমরা এই যে পলিনোমিয়াল ফিচার ডিগ্রি অফ 2, হ্যাঁ, আচ্ছা এটা যদি আমরা করি, দেখেন আমাদের মডেলের অ্যাকুরেসি হচ্ছে 0.76, নট ব্যাড। আমরা যদি দেখি, জানি না, ওকে, আমরা যদি ডিগ্রিটা বাড়ায় দিই, পলিনোমিয়াল ফিচারের পলিনোমিয়াল ফাংশনের ডিগ্রিটা যদি আমরা বাড়ায় দিই তাহলে আমাদের মডেলের অ্যাকুরেসিটা বেড়ে যায়। যত আমরা ডিগ্রি বাড়াবো, দেখি আসলে বেশি বাড়ানো ঠিক না। দেখেন আমি আমাদের একটা মডেল ফিট লেভেল বলে কথা আছে, আলফার সাথে এটা রিলেটেড। দেখেন মানে এখানে শুধুমাত্র আন্দাজে চেঞ্জ করলেই হবে না, মডেলের অ্যাকুরেসি
আপনার হচ্ছে যে ডিগ্রি কত বাড়াবেন, আলফা রিজ মডেলের আলফাটাকে আপনি কত সেট করবেন, এগুলো কিছু টেবিল আছে, কিছু প্যারামিটার আপনার ইউজ কেসের জন্য একটা ইউনিভার্সাল টেবিল আছে যেখান থেকে আপনি আলফার ভ্যালুটা কত হবে এবং কত ডিগ্রি আপনি সেট করবেন সেগুলো ওখান থেকে ডিফাইন করা যায়। সো এগুলো জাস্ট র্যান্ডমলি করলেই হবে না, এটা জাস্ট একটা ধারণা দেয়া যে আমি আমার কাজগুলো আমি এইভাবে করেছি। আপনারা চাইলে এখান থেকে হেল্প নিয়ে আপনাদের নিজেদের লিনিয়ার রিগ্রেশন মডেলটা দাঁড় করাতে পারেন এবং সেটার অ্যাকুরেসিটা টেস্ট করতে পারেন। আমারটা সর্বোচ্চ দেখলাম আমি 0.77, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নট ব্যাড। সো আশা করি আমি যতটুকু সহজে পারা যায় এবং যত মানে ভিডিওটা যত লেন্দি না করা যায় চেষ্টা করেছি। এরপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা IBM কগনোস ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে এই যে অ্যানালাইসিস গুলো আমরা এতক্ষণ করলাম সেই অ্যানালাইসিস গুলোকে আমরা একটা ড্যাশবোর্ডে রিপ্রেজেন্ট করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।